সবাই বলে ভালোবাসা নাকি স্বর্গীয়, কিন্তু সেই ভালোবাসা যদি আপনার জীবনের সবচেয়ে বড় নরকের কারণ হয়ে দাঁড়ায়, যদি এমন হয় যাকে আপনি মন উজাড় করে ভালোবাসছেন, সে ভালোবাসার অভিনয় করে শুধু আপনাকে ব্যবহার করছে, এটা ভাবতেও ভয় লাগে, তাই না? সব মেয়েই খারাপ নয়। পৃথিবীতে অসংখ্য ভালো মনের নারী আছেন যারা ভালোবাসাকে সম্মান করতে জানেন, কিন্তু মুদ্রার অপর পিঠের মতো কিছু নারীও আছেন যারা ভালোবাসার নামে অভিনয় করে, আর তাদের মূল উদ্দেশ্য থাকে আপনাকে মানসিক এবং আর্থিকভাবে শোষণ করা। আপনি হয়তো ভাবছেন এমনটা আপনার সাথে হতেই পারে না, কিন্তু ইয়াকিন করুন, এই অভিনয়ের জাল এতটাই সূক্ষ্ম হয় যে যখন আপনি বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা কোনো জ্ঞান দিতে আসিনি, বরং একটা বাস্তব গল্প শোনাব, রাহুলের গল্প। এই গল্পটা শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসার নামে সাজানো নিখুঁত এক ফাঁদ। প্রথম ধাপ, ভালোবাসার অভিনয়ের শুরু। চলুন রাহুলের সাথে আপনাদের পরিচয় করাই। রাহুল খুব সাধারণ একটি ছেলে, মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া, পরিশ্রমী আর একটু আবেগপ্রবণ। সারাদিন অফিসের খাটুনির পর রাতে যখন একটু ফেসবুক ঘাঁটছিল, তখনই একটা প্রোফাইল তার চোখে পড়ে। মেয়েটির নাম সোহা, ছবিতে শান্ত, মায়াবী এক চেহারা। হাসিটা এতটাই নিষ্পাপ যে মনে হচ্ছিল যেন অন্ধকার ঘরে কেউ আলো জ্বেলে দিয়েছে। রাহুল ভাবল, এই মেয়েটা হয়তো সবার চেয়ে আলাদা। মন থেকে একটা মেসেজ পাঠিয়ে দিল, হায়, আপনার হাসিটা খুব সুন্দর। সে ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি উত্তর আসবে। অবাক হয়ে দেখল সোহা প্রায় সঙ্গে সঙ্গে উত্তর দিল, ধন্যবাদ, আপনিও তো দেখতে কম সুন্দর নন। এভাবেই শুরু হলো কথা। প্রথম দেখা, তারপর ধীরে ধীরে ভালোবাসা। যা প্রথমে ছিল শুধু মেসেজ চালাচলি, তা ধীরে ধীরে অভ্যেসে পরিণত হলো। সকালটা শুরু হতো সোহার গুড মর্নিং দিয়ে, আর রাত শেষ হতো গুড নাইট শুনে। এর মাঝে চলতো সারা দিনের হাজারো আবেগের ভাগাভাগি। রাহুলের মনে হতে লাগলো অবশেষে সে এমন একজনকে পেয়েছে যে তাকে বোঝে, তার ছোট ছোট কথাগুলো মন দিয়ে শোনে, তার যত্ন নেয়। সোহা প্রায়ই বলতো, তুমি আমার জীবনে না থাকলে আমি একদম একা হয়ে যেতাম। এই কথাগুলো রাহুলের ভেতরে এক ধরনের দায়িত্ববোধ তৈরি করে দিল। সে নিজের অজান্তেই সোহাকে রক্ষা করার, তাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে ফেলল। দ্বিতীয় ধাপ, মানসিক ফাঁদ এবং আবেগের খেলা। এটাই হলো সেই জায়গা যেখান থেকে লুচ্চা নারীরা তাদের আসল খেলাটা শুরু করে। তারা জানে একজন আবেগপ্রবণ পুরুষকে জেতার সবচেয়ে সহজ উপায় হলো তার সামনে নিজেকে দুঃখী এবং অসহায় হিসেবে তুলে ধরা। সোহা ঠিক এই কাজটাই করল। সে ভালোবাসার কথা সরাসরি না বললেও এমন আচরণ করত যেন রাহুলকে ছাড়া সে ভেঙে পড়বে। সে প্রতিদিন নতুন নতুন দুঃখের গল্প শোনাত। জানো, আজ অফিসে বস সবার সামনে আমাকে অপমান করেছে, অথবা আমার বাবা মা কেউই আমাকে বোঝে না, খুব একা লাগে। এই সব শুনে রাহুলের মধ্যে এক ধরনের হিরো কমপ্লেক্স তৈরি হলো। সে ভাবতে শুরু করল হয়তো সেই সোহার জীবনের উদ্ধারকর্তা। সে ভাবল, আমি না থাকলে মেয়েটার কি হবে? কিন্তু সত্যিটা হলো, সোহা বাঁচতে চায়, তবে রাহুলের আবেগকে খেয়ে। এই ধরনের মেয়েরা আসলে কি চায়? তারা এমন একজন পুরুষ খোঁজে যে তাদের আবেগের খেলায় সহজেই পা দেবে। রাহুল বুঝতেও পারছিল না যে সে ধীরে ধীরে একটা মানসিক ফাঁদে জড়িয়ে যাচ্ছে। মনোবিজ্ঞানীরা একে বলেন ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগের কৌশল, যেখানে একজন ব্যক্তি তার সঙ্গীর আবেগ ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে। তৃতীয় ধাপ, নিয়ন্ত্রণ এবং সন্দেহের জাল। সম্পর্কটা যখন একটু গভীর হলো, তখন শুরু হলো নিয়ন্ত্রণের খেলা। একদিন রাহুল অফিসের এক নারী সহকর্মীর ছবিতে শুধু একটা লাইক দিয়েছিল। সেই রাতেই সোহা ফোন করে চিৎকার শুরু করে দিল, তুমি কেন ওই মেয়ের ছবিতে লাইক দিলে? তুমি কি আর আমাকে ভালোবাসো না? রাহুল হাজার চেষ্টা করেও বোঝাতে পারল না যেটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু সোহা কিছুই শুনল না। সে 3 দিন রাহুলের সাথে কথা বলা বন্ধ করে দিল। চতুর্থ দিনে সে নিজেই ফোন করে কান্না জড়িত গলায় বলল, আমি ভেবেছিলাম তুমি আর আমার প্রয়োজন অনুভব করো না, তাই হয়তো আমাকে ভুলে গেছো। এই কথা শুনে রাহুলের নিজেকে অপরাধী মনে হলো এবং সে সোহার কাছে ক্ষমা চাইল। মনোবিজ্ঞানে এই কৌশলকে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট এবং গিল্ট ট্রিপিং।
অর্থাৎ প্রথমে চুপ থেকে দূরত্ব তৈরি করা এবং তারপর সঙ্গীকে এমনভাবে দোষারোপ করা যাতে সে নিজেকেই অপরাধী ভাবতে শুরু করে। এভাবেই লুচ্চা নারীরা পুরুষের মনকে দাসের মতো বানিয়ে ফেলে। চতুর্থ ধাপ, টাকার গন্ধ এবং চাহিদার প্রকাশ। কিছুদিন পর থেকেই সোহা তার আসল রূপ দেখাতে শুরু করলো। একদিন হঠাৎ সে বলল, আমার ফোনটা একদম নষ্ট হয়ে গেছে, তোমার সাথে কথাও বলতে পারছি না, তুমি যদি একটা নতুন ফোন কিনে না দাও তাহলে আমার ভাগ্যই খারাপ। রাহুল একদিন মধ্যবিত্ত ছেলে, কিন্তু ভালোবাসার মানুষটির কষ্ট সে সহ্য করতে পারল না। নিজের জমানো টাকা দিয়ে সে সোহাকে একটা দামি ফোন কিনে দিল। সোহা প্রথমে খুব খুশি হলো, কিন্তু কিছুদিন যেতেই তার নতুন চাহিদা শুরু হলো। তুমি তো আমাকে কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যাও না, আমার জন্মদিনে কি কোনো সারপ্রাইজ দেবে না? যখনই রাহুল তার পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে চাইতো, সোহা রাগ দেখাতো। সে বলতো, তোমার তো আমার জন্য কোনো সময়ই নেই, অথবা তোমার মা বাবা আমাকে পছন্দ করে না, তাই না? ধীরে ধীরে রাহুলের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। তার জীবনে বন্ধু, পরিবার সবাই দূরে সরে গেল, রইল শুধু সোহা। মনোবিজ্ঞানীরা বলেন, যখন কেউ আপনাকে আপনার আপনজনদের থেকে আলাদা করে ফেলে এবং আপনার সুখ দুঃখের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়, সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় ইমোশনাল ক্যাপটিভিটি বা মানসিক বন্দিদশা। পঞ্চম ধাপ, গ্যাসলাইটিং এবং আসল মুখোশ উন্মোচন। লুচ্চা নারীদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল গ্যাসলাইটিং। একদিন রাহুল হঠাৎ দেখল সোহা একটা রেস্টুরেন্টে অন্য একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। সে ঠিক সেভাবেই কথা বলছিল যেভাবে রাহুলের সাথে বলে। রাহুল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যখন সে সোহাকে এই বিষয়ে জিজ্ঞেস করল, সোহা শান্ত গলায় উত্তর দিল, তুমি ভুল বুঝছো, ও আমার বিশেষ বন্ধু, শুধু বন্ধু। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো তোমাকে সব কথাই বলি, তবুও তুমি সন্দেহ করছো। এই কৌশলকে বলে গ্যাসলাইটিং, যেখানে অপরাধী এমনভাবে কথা বলে যেন ভুক্তভোগী নিজেই মানসিক রোগী এবং সে যা দেখছে বা ভাবছে তার সব ভুল। এই পরিস্থিতিতে পড়ে একজন মানুষের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। সে নিজের চোখ, নিজের অনুভূতিকেও আর বিশ্বাস করতে পারে না। রাহুলও ভাবতে শুরু করলো, হয়তো আমিই বেশি প্রতিক্রিয়া করছি, হয়তো আমিই ভুল। ষষ্ঠ ধাপ, বুদ্ধিমান পুরুষের জাগরণ এবং মুক্তি। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন রাহুলের ঘুম ভাঙল। সে বুঝতে পারল, ভালোবাসা যদি বারবার প্রমাণ করতে হয় তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা একটা চুক্তি যা কেবল এক পক্ষের লাভে চলে। সে বুঝতে পারল সে ভালোবাসছে না, বরং একটা বিষাক্ত সম্পর্কে বন্দী হয়ে আছে। এরপর থেকে সে ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করল। একদিন রাতে সে সোহাকে ফোন করল, কিন্তু ফোন কেটে গেল। 2 ঘন্টা পর সোহা কলব্যাক করে বলল নেটওয়ার্কের সমস্যা ছিল। কিন্তু রাহুল এবার আর সহজে বিশ্বাস করল না। তার ভেতর একটা নীয় প্রশ্ন জন্ম নিয়েছে, আমি কি ভালোবাসছি নাকি বন্দী হয়ে আছি? এই প্রশ্নটাই হলো মুক্তির প্রথম ধাপ। কারণ বুদ্ধিমান পুরুষরা তর্ক করে না, তারা পর্যবেক্ষণ করে এবং নীরবে সরে যায়। কিছুদিন পর সোহা আবার ফোন করে কান্নার নাটক শুরু করল। রাহুল, আমি জানি আমি অনেক ভুল করেছি, আমি তোমার মতো কাউকে আর পাবো না, দয়া করে একবার দেখা করো। এবার রাহুল ভয় পেল না। সে জানতো এগুলো সবই ইমোশনাল ব্ল্যাকমেল। লুচ্চা নারীরা জানে কিভাবে নিজেকে বিপদে দেখিয়ে অন্যের মনোযোগ কেড়ে নিতে হয়। এটা সহানুভূতি নয়, এটা কন্ট্রোল। রাহুল শান্তভাবে শুধু বলল, তুমি যেটাকে ভালোবাসা বলো সেটাকে আমি এখন বুঝি, ওটা ছিল মালিকানা, ওনারশিপ। তুমি নিজের যত্ন নিও। এই বলে সে ফোনটা কেটে দিল। সেই মুহূর্তে সোহা বুঝে গেল তার অভিনয়ের দর্শক এবার চিরদিনের জন্য থিয়েটার ছেড়ে চলে গেছে। রাহুলের গল্প এখানেই শেষ, কিন্তু এটা শুধু একটা গল্প নয়, এটা একটা আয়না যেখানে হয়তো অনেক পুরুষই নিজের ছায়া দেখতে পাবেন। মনে রাখবেন, সব নারী এমন নয়। পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যারা ভালোবাসাকে সত্যিকারের সম্মান দেয়, যারা আপনাকে বদলাতে নয়, বুঝতে চায়। তাদের ভালোবাসা শান্তির মতো নরম হয়। কিন্তু লুচ্চা নারীরা আপনার জীবনে এসে শুধু আপনার শান্তি কেড়ে নেবে। তাই নিজেকে হারিয়ে নয়, নিজেকে চিনে ভালোবাসা শুরু করুন। সত্যিকারের ভালোবাসা আপনাকে কখনো ক্লান্ত করবে না, আপনাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করবে না। আর যদি কোনো সম্পর্ক আপনাকে এমনটা করতে বাধ্য করে, তবে বুঝে নেবেন সেটা ভালোবাসা নয়, সেটা একটা মানসিক বন্দিদশা। রাহুলের এই গল্পটি যদি আপনার জীবনের কোনো অংশের সাথে মিলে যায় বা আপনার একটুও উপকারে এসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।
কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয়। আর ভবিষ্যতে এই ধরনের জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। ধন্যবাদ।